থাকবে, কোন হিন্দুর বাচ্চা যেতে পারবে না। অযোধ্যা অব্দি আওয়াজ যাওয়া আছে, নবান্ন অব্দি আওয়াজ যাওয়া আছে। বন্ধুগণ, আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি এখানে এসেছেন, তার ভাষণ আমরা শুনবো। গত 5 বছর ধরে, গত লোকসভার আগের থেকে, যেদিন থেকে আমরা সংঘর্ষ শুরু করেছিলাম আরামবাগ জেলাতে, তখন আমাদের আজকের যিনি জেলা সভাপতি বিমান ঘোষ, যুব নেতা, তিনি দায়িত্ব নিয়ে লড়াই শুরু করেছিলেন। তখন আমি বহুবার এসেছি, বহু জায়গায় সভা করেছি, আমার ভাষণও শুনেছেন। আজকে আমাদের রাজ্যের সভাপতি একজন যুবক মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার, তিনি এসছেন। আমাদের পার্টির বরিষ্ঠ নেতা বিশ্বনাথ কারক, যিনি একাধিকবার বামফ্রন্টের তরফ থেকে এমএলএ ছিলেন, আজকে আবার বিজেপির কাজকে বাড়াবা জানিয়ে এসছেন তিনি। সুশান্ত দা, মধুরা, আমাদের পুরনো কর্মীরা সবাই এখানে বসে আছেন। এমপি ক্যান্ডিডেট ছিলেন মাস্টারমশাই, তিনিও এসছেন। আগামী 24 সাল শুরু হয়েছে, আমরা স্লোগান দিয়েছি আর একবার মোদী সরকার। কি হবে তো? মোদী সরকার তো হবেই। আমি বলে দিচ্ছি, পশ্চিম বাংলা থেকে যদি একজন এমপিও না যায়, মোদী সরকার হবে। কারো সন্দেহ আছে? কিন্তু বন্ধুগণ, গতবারে বলা হয়েছিল আবকি বার 300 পার। 300 পার হয়েছিল গতবারে, 282 থেকে। কি করে 300 পার হয়েছিল মোদীজির? পশ্চিম বাংলা থেকে আমরা 18টা এমপি সিট দিয়েছিলাম। কি দিয়েছিলাম কিনা? কিন্তু একটুর জন্য আরামবাগ সিটটা আমরা জিততে পারিনি। তাহলে 19 হতো, 20 হয়ে গেছে। আচ্ছা, তো এবারে আমি বলতে চাইছি মোদী সরকার নিশ্চিত হবেই, বিধির বিধান। কিন্তু আমিও বলতে চাইছি, গতবার আমি সভাপতি ছিলাম, আপনারা লড়াই দিয়েছিলেন, তার ছিল যে ইয়ং যুবক মাননীয় সুকান্ত দাকে সভাপতি করা হয়েছে। এখানে যতজন এসেছেন, কয়েক হাজার কর্মী, সবার মাথার চুল কালো, খালি আমার সাদা। এই যে যুবকরা নেমেছেন রাস্তায়, আজ কর্মীদের দেখেছিলাম আমরা। এবার নির্বাচন দূর আছে, সবাইকে কষ্ট দিতে চাই না, তাই বারবার ডাকছি না। যারা বাড়িতে বসে আছেন, আমাদের সাপোর্টার, আমাদের সমব্যাথী, তাদেরকে ডাকবো আমরা তখনই যখন মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ, মাননীয় নাড্ডা যে আমাদের জেলায় আসবে, তখন তাদেরকে আমরা জড়ো করবো। এখন কর্মীরা এসছি খালি আমরা। সেই জন্য গতবারে যেটা হয়নি, আরামবাগ থেকে আমরা এমপি পাঠাতে পারিনি। এবারে মোদীজি সরকারের পার্লামেন্টে আরামবাগের এমপি গিয়ে আরামবাগের সমস্যা তুলে ধরবে। কেন ব্রিজ হয়নি, কেন রাস্তা হয়নি, কেন এখানকার মানুষ বঞ্চিত হচ্ছে, কেন অত্যাচারিত হচ্ছে, সে আবার পার্লামেন্টে উঠবে আর আরামবাগ থেকে এমপি যাবে। যাবে তো? তাই আমি বলে দিচ্ছি, মাননীয় অমিত শাহ গতবারে 22টা সিটের টার্গেট দিয়েছিলেন, আমরা 18টা জিতেছিলাম। ওনার আমাদের উপরে খুব বিশ্বাস, আস্থা আছে যে পশ্চিমবাংলার কর্মীরা পারে, তাই এবারে একটু টার্গেটটা বাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? ছেলে একটু ভালো রেজাল্ট করলে যদি 40% পায়, বলে 50 পেতাম। 50 পেলে বাবা বলে 60 পেয়ে যাবি, লড়ে যা। আমরা তো গতবারে 50 পেয়েছিলাম প্রায়, এবারে 60%, 35টা টার্গেট দিয়েছেন অমিত শাহ। কি বেশি মনে হচ্ছে? আরামবাগ সিট যদি যেতে, 35টা সিট পশ্চিমবাংলা থেকে দেবো, আমি সভাপতি সামনে বলছি। হবে তো? 1 থেকে শুরু হবে, এ দিয়ে গুন্ডি শুরু হয়। এ আপনাদের কি আছে? আরামবাগ কি দিয়ে শুরু হয়? এ দিয়ে শুরু হবে 1 নম্বর। আমার তো মেদিনীপুর দেরিতে আছে, ও আমরা ওটাও জিতবো। কিন্তু আরামবাগ আমাদের মান সম্মানের ব্যাপার। গতবারে আমাদেরকে অন্ধকারে হারিয়ে দেওয়া হয়েছে 100 ভোটে। এবারে 1 লাখের বেশি লিড চাই। হবে কিনা? আরামবাগের লোক কথা দিলে কথা রাখে। 5টা এমএলএ দিয়েছে এবং যেখানে জিততে পারেনি এমএলএ, সেখানে লিড চাই। 1 লাখের বেশি, আমি কম করে বলছি 2 লাখ লিড চাই। হবে তো? এই আরামবাগের লোক যাকে জেতায়, ভরপুর জেতায়। আমাদের এমএলএ জিতিয়েছে। সিপিএম টিএমসি এখানে 5 লাখ 7 লাখ ভোটে জিততো। সেই রেকর্ডকে ভাঙতে হবে, তবে গিয়ে সম্ভব। এটা বিজেপি পারে, আপনারা পারেন। করবেন তো বন্ধুগণ? তাই আগামীবারে অনেকে বলছেন দাদা 35 বলছে
বেশি হচ্ছে না? আমি যদি 18 হতে পারে তাহলে 36ও হতে পারে। আপনারা জানেন দিল্লিতে আমাদের সরকার নাই, রাজ্যতে কেজরিওয়ালের সরকার আছে, আমাদের 4 জন এমএলএ। এমপি কোটা 7-এ 7, 7টে এমপি 4টে এমএলএ। এখানে তো 77 জিতেছিলাম এমএলএ, তো 36টা হবে না এমপি? রাজস্থানে আমরা রিসেন্ট সরকার বানিয়েছি, গেহলোত সরকার ছিল কংগ্রেসের, রাজ্য সরকার, আর 25টা এমপি সিট কার ছিল? বিজেপির। সব সিট আমাদের, কংগ্রেসকে বৌনি করতে দিন। যদি পশ্চিম বাংলায়, যদি দিল্লি হতে পারে, যদি রাজস্থান হতে পারে, আমি বলছি 25-35 নয়, আজ পশ্চিম বাংলায় টিএমসি যে অবস্থা, ওদের হাতে গুন্ডা আর পুলিশ ছাড়া কেউ নেই, মাফিয়া ছাড়া কোন কর্মী নাই, কোন কমিটি নাই, কোন নেতা নাই। ওদের নেতা হচ্ছে এসপি, ওদের নেতা হচ্ছে আইসি, ওসি, এরা হচ্ছে নেতা। থানাটা হচ্ছে ওদের ব্লক অফিস, এসপি অফিসটা হচ্ছে জেলার অফিস, পার্টি অফিস, আর ওসি হচ্ছে ওখানকার ব্লক প্রেসিডেন্ট, আর এসপি হচ্ছে ওদের জেলা প্রেসিডেন্ট। তাই বললাম, আর যে 2-1টা নেতা এখনো করছে, এখানে 2-1টা নেতা নাকি চমকায়, পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। আমি জানি না ইলেকশন হলে তারা বাড়ির ভাত খেতে পারবে না জেলের ভাত। চিন্তা করবেন না, গরিব মানুষের পঞ্চায়েতের টাকা, 100 জনের কাজের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, রেশনের টাকা যারা লুট করেছে, তারা বাড়ির পাতলা চালের ভাত খেতে পারবে না। জেলে গিয়ে মোটা চালের ভাত, 8 ডাল আর কম্বল পেতে, কম্বল শুয়ে শুতে হবে। এই সিমেন্টের উপরে বালিশ জুটবে না, নরম দেখে ইট মাথায় দিয়ে ঘুমতে হবে। শুরু হয়ে গেছে রোজ টাকাটাকি, কখন কাকে টুক করে ধরে নিয়ে চা খাওয়াবে কেউ যাবে না। সেটা ঘাবড়াবেন না, আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি, মার খেয়েছি। 270 জন কর্মী বলিদান দিয়েছে এই পশ্চিমবাংলায় গণতন্ত্র ফিরিয়ে না আর স্বচ্ছ প্রশাসন, হিংসা মুক্ত রাজনীতি দেওয়ার জন্য। মানুষ আমাদের আশীর্বাদ করেছে, লোক খালি ভোটের অপেক্ষা করছে। তাই এখানে 35 নয়, আমরা চাই ডবল 18-36টা সিট চাই। মমতা ব্যানার্জির জন্য কেউ আওয়াজ করতে না পারে পার্লামেন্টে, সেই ব্যবস্থা করতে হবে। কারণ মমতা ব্যানার্জির এই ঘাসফুল ছাপে যদি কোন জিতে যায় এমপি, সে পার্লামেন্টে গিয়ে কি করবে? ঘুষ নেবে, টাকা চুরি করবে, বাঙালির মুখে চুন কালি দেবে। তাই টিএমসির কোন এমপি কে জিততে দেওয়া যাবে না। আর এই টিএমসির নেতারা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে আমাদের এই যে দক্ষিণ বাংলা ডানগঞ্জের গরিব মানুষ, সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, বাউরি, বাগদি, ধোপা, নাপিত, কামার, কুমোর, ছুতর, এই যে গরিব মানুষ, এই যে এসটি, এসসি, ওবিসি গরিব মুসলমানরা, যাদের জন্য নরেন্দ্র মোদী বাড়ি বানিয়ে দিচ্ছেন, বাড়িতে গ্যাস দিচ্ছেন, শৌচালয় বানিয়ে দিচ্ছেন, যে গরিব চাষিদের তিনি 6000 টাকা দিচ্ছেন, এদের টাকা লুট করেছে টিএমসি নেতারা। এই গ্রাম বাংলার গরিব, আদিবাসী, পিছিয়ে থাকা এসসি, এসটি লোকেদের সবার কাছ থেকে লুট করেছে। এর প্রতিশোধ দিতে হবে। যতদিন এই সরকার থাকবে, এই টিএমসি এমএলএ, এমপি থাকবে, প্রধান পঞ্চায়েত থাকবে, ততদিন গরিবের টাকা লুট হবে, গরিবকে বঞ্চিত করা হবে, গরিবের অধিকার সুরক্ষিত হবে না। তাই নরেন্দ্র মোদী হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছেন, মাটিতে পৌঁছচ্ছে না, লুট হয়ে যাচ্ছে। তাই এখান থেকে সমূলে বিনাশ করতে হবে টিএমসি কে। আর এরা কত অত্যাচারী, দেখুন, অধার্মিক। রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে, অযোধ্যাতে, 6500 সাধু সন্ত, সব পার্টির নেতা, খেলোয়াড়, অভিনেতা, সবাইকে ডাকা হয়েছে, সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? তিনি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? আচ্ছা, কোন হিন্দু বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দু ভক্ত আছে সে যাবে সম্প্রীতি মিছিলে? কেউ? তার আগামী ধিক্কার জানাবো সেই হিন্দুকে, তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতি মিছিলে হাঁটবে। কোন হিন্দুর বাচ্চা যেতে পারবে না সে মিছিলে? কারা হাঁটবে? যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল, যারা বাস জ্বালিয়েছিল, যারা স্টেশন জ্বালিয়েছিল, ট্রেন জ্বালিয়েছিল, রেল লাইন উপড়েছিল, সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন। সেই
সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা রাম ভক্ত রামের রক্ত যার গায়ে আছে থাকতে পারে না। যদি কেউ যায় সে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। আপনি দেখে রাখবেন, এখান থেকে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন। তার গায়ে হিন্দু রক্ত হতে পারে যে রামের বিরুদ্ধে যায়। আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমাদের ঠাকুরদার সম্বন্ধে কোন সন্দেহ নাই। রাম আমাদের পূর্বপুরুষ, যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করে নে তোরা বেটা, তোদের রক্ত রামের রক্ত। সবাই অযোধ্যায় যাচ্ছে, দিদিমণি উল্টো দিকে রাহুল গান্ধী চীনে যাচ্ছেন মণিপুরের বর্ডারে। বুঝতে পেরেছেন, যখন বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় মানুষ উল্টো দিকে হাঁটে, কোন কথা বুঝতে পারে না, ধর্মের কথা বুঝতে পারে না, ন্যায়ের কথা বুঝতে পারে না, উল্টো বলে। আজ মমতা ব্যানার্জি সেই হয়েছে, বুদ্ধি নাশ হয়েছে। বিনাশ কালে বিপরীত বুদ্ধি। রামের দিকে যাচ্ছেন না, যারা হারামের টাকা লুট করছে, গরিবের মানুষের লুট করছে, তাদের নিয়ে সম্প্রীতি করবেন। সারা পশ্চিমবাংলায় সম্প্রীতি নেই, টিএমসি পার্টির মধ্যে সম্প্রীতি নেই। কে কাঁচা ধরে টানছে, কে জামা ধরে টানছে, কে ঠ্যাং ধরে টানছে, বুড়ো ছোকরা লড়াই, বুড়ো বুড়োর লড়াই। এই হচ্ছে দিদির সম্প্রীতি। দিদি আগে পার্টির মধ্যে সম্প্রীতি করুন, আগে বাড়ির মধ্যে সম্প্রীতি করুন, তারপরে বাঙালিকে সম্প্রীতি শিখাবেন। এই সম্প্রীতির নাম করে এরা দেশকে ভাগ করেছে, বারবার দাঙ্গা করেছে, এখানে ধুলাগড় করেছে, মুর্শিদাবাদ করেছে, জায়গায় জায়গায় দেগঙ্গা করেছে। যেন সম্প্রীতির নামে যদি বাঙালিকে বোকা বানাতে আসে, তার সামনে বলুন আর বোকা বানাবেন না, আর বাঙালিকে টুপি পরাবেন না, আর সেকুলার জন সম্প্রীতি শেখাবেন না। আমরা ঘর পোড়া করু উদ্বাস্তু হয়েছে, মা বোনের ইজ্জত হারিয়ে, দেশ হারিয়ে আমরা শিখেছি। আপনার সম্প্রীতির মিছিলে যাব না, পরিষ্কার বলুন, এই ধান্দাবাজি বন্ধ করুন। তাই বন্ধুগণ, রাম মন্দির হচ্ছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, ভারতবর্ষের কেন বিশ্বের কোণে কোণে সমস্ত মহাদেশ থেকে পরিবর্তন আসছে রামচন্দ্রের জন্য। মানুষ এখান থেকে যাচ্ছে, দেখতে আকুল হয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার আস্থা এক্সপ্রেস ট্রেন পাঠাচ্ছে, ডজন ট্রেন ছাড়ছে, আপনারা খবর পাবেন যাতে দর্শন করতে পারেন। আমিও সুন্দরবন থেকে 1 কুইন্টাল 1 কিলো মধু আনিয়ে ভগবান রামের অভিষেকের জন্য পাঠিয়েছি, প্রাণ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছি। সারা বিশ্ব অনেক কিছু দিচ্ছে, আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের মনের থেকে ভালোবাসার হোক, সুন্দরবনের খাঁটি মধু পাঠিয়ে সবচেয়ে মধুর জিনিস রামকে আমরা দিয়েছি। তাই বলুন জয় শ্রীরাম। রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, পাপি তাপিরা নাশ হবে, পশ্চিমবাংলা ভারতবর্ষে রাম রাজ্য হবে, শান্তি আসবে, সমৃদ্ধি হবে, নরেন্দ্র মোদীর নেতৃত্ব হবে। আসুন আগামী পরশুদিন মন্দিরে মন্দিরে পুজো পাঠ করুন, আনন্দ করুন, ভজন কীর্তন করুন। 12টা 29 মিনিটে ঘন্টা ঘড়িয়াল ঘন্ট বাজিয়ে ভগবানের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ঘোষণা করুন। এই আবেদন করে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয় শ্রীরাম।